ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দরবার, সেই দরবারের যে জৌলুস, এটি ক্রমশ ফিকে হতে হতে আজকে তিনি প্রায় নিঃসঙ্গতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তারেক রহমান সাহেব ২৫ তারিখে যেদিন এলেন, ওদিন থেকেই প্রেস বলেন, মিডিয়া বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের দৃষ্টি কেবলই মাত্র বিএনপিকে ঘিরে, কেবলই মাত্র তারেক রহমান সাহেবকে ঘিরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপস্থিতি এবং এই রাষ্ট্র পরিচালনা করায় তার যে খুব বেশি গুরুত্ব রয়েছে, প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, বা গত ১৬-১৭টি মাস ধরে তিনি যেভাবে একেবারে ১০ হাতে সকল পক্ষকে খুশি রেখেছেন। আর যখন ইচ্ছা তখন তিনি বিএনপিকে ডেকেছেন, যখন ইচ্ছা জামাতকে ডেকেছেন, তিনি যখন ইচ্ছা তখন লন্ডনে গেছেন, প্যারিসে গেছেন, চার্টার প্লেন না করে হলেও সেই ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে দামি প্রতিদিন ৪০ লাখ টাকা ভাড়া যে রুমের, সেই রুমে থেকেছেন, কেউ প্রশ্ন করেনি। তার যে জৌলুস, সেই জৌলুসে তিনি যেখানে গিয়েছেন সেখানে লোকজন হেসেছে। তিনি ঈদের ময়দানে গিয়েছেন, রাজকীয় চেয়ারে বসে ঈদের নামাজ আদায় করেছেন, সিংহাসনে বসে। তার সিংহাসনের পাশে ঈদের জামাতে পানি রাখা, একটা গ্লাসে বোতল রাখা, সে ব্যাপার সৌদি আরবের বাদশার মতো। তার বাসভবন যমুনাকে কেন্দ্র করে সে যে কি একটা অবস্থা, সেখানে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির যত সব বাঘা বাঘা নেতা গলায় মালা পরে, ভিজিটর্স মালা পরে, গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারা সেখানে অপেক্ষা করতেন কখন ওনার সঙ্গে দেখা হবে। উনি তো আকাশের চাঁদ। উনার ছোট ছোট যে সকল তারকা, যেমন জনাব আলী রিয়াজ সাহেব আছেন, জনাব শফিকুল ইসলাম আছেন বা শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তার বিশেষ সহকারী যারা ছিলেন, সেই মনির হায়দার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের স্পর্শ পাওয়ার জন্য, তাদের বদান্যতা পাওয়ার জন্য কত মানুষ যে গত ১৫ বছর আত্মাহুতি দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। তিনি কিংস পার্টি করেছেন কি করেননি, তার চেয়ে বড় ব্যাপার হলো সারা বাজারে একটা রব যে ওই দলগুলো কিংস পার্টি। আবার সেই কিংস পার্টিগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল, উপগ্রুপ ছিল, শাখা ছিল, প্রশাখা ছিল। তার মধ্যে প্রধান যে শাখাটি, সেই শাখাটির নাম হলো এনসিপি। রাজনীতিতে এটির অবস্থান অনেকটা গঙ্গা ভাগীরথীর মতো, বাংলাদেশে যেটি এসে পদ্মা হয়েছে। ফলে এই গঙ্গা ভাগীরথীর অনেক শাখা উপশাখা বাংলাদেশে গড়ে উঠেছিল বলাই হতো। এবং যেদিন যাকে বলা হয় এনসিপির প্রধান হিসেবে জনাব নাহিদ ইসলাম দায়িত্ব পালন করলেন, সেদিন প্রেস সচিব আনন্দের আতিশয্যে বলে ফেললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। দেশের মানুষ সেদিন বিশ্বাস করলো, ভয় পেল, সমীহ করলো নাহিদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য। কত মানুষ ৩২টি দাঁত বের করে তার সামনে এলো। প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম সাহেবের মতো মানুষ নাহিদ ইসলামের সাথে হাত মিলানোর জন্য, তারপর তাকে সম্মান জানানোর জন্য, তার সাথে মোলাকাত করার জন্য যে আধিক্ষেত্তা তারা দেখালেন, এমন আধিক্ষেত্তা ওনারা কোনো দিন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব কারোর সঙ্গে দেখাননি। কিন্তু তারা জনাব নাহিদ ইসলাম সম্পর্কে দেখিয়েছেন। বোঝার চেষ্টা করুন যে কিংস পার্টির কি পরিমাণ দাপট এই বাংলার জমিনে ছিল। কিন্তু যেই না তারেক রহমান এলেন, এখন নাহিদ ইসলাম, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, যারা বাংলাদেশের সুপারস্টার ছিলেন গত ১৫ মাসে, যাদের কথায় বসন্তের বাতাস বইত, যাদের কথায় পাখিরা গান গাইত, যাদের কথায় বাতাস প্রবাহিত হতো, সেই মানুষগুলো এখন কোথায় আছেন, কেমন আছেন এই শীতের মধ্যে কেউ জানতেও চাচ্ছে না।
যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোরঞ্জনের জন্য, তার একটি বক্তব্য শোনার জন্য, তার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার একটু প্রশংসা পাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য মানুষের যে কি আকুতি, সেই মানুষগুলো সবকিছু ভুলে তারা এখন তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দিচ্ছেন। যে ব্যবসায়ী নেতা, যে রাজনীতিবিদ, যারা যারা ছিলেন, সবাই এখন সেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে পড়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই জীবনে প্রথমবারের মতো তিনি একটা মোহের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন। একটি ঘেরা টোপ যেটাকে বলা হয়, তার মধ্যে পড়ে গিয়েছেন। একটি জটিল অঙ্কের মধ্যে পড়ে গেছেন। তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ ফোনে যেতে পারবেন না, তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ সেন্টারে যেতে পারবেন না, ইচ্ছা করলে তার সামাজিক ব্যবসার যে পসরা, এটি নিয়ে তিনি ঘুরতে পারবেন না। তিনি হয়তো ভাবছেন বা ভাববেন তার যারা লোকজন, কেন এরকম হলো? এই তো কয়েকদিন আগে তিনি যখন লন্ডনে গেলেন, তারেক রহমান সাহেব তার দলবল নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছেন, সে কি বিনয়, কি ভদ্রতা, কি আনুগত্য। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, পরিবেশ পরিস্থিতির কারণে তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রীর মতো তার একটা ইমেজ তৈরি হয়ে গেল, লোকজন তাকে ওইভাবে সম্মান সময় শুরু করলো। এমনকি রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকাচ্ছেন না। অবস্থা দেখে তারা এমন মনে হচ্ছে যে তারা পারলে তাকাচ্ছেন তো নাই, যদি কোনো কারণে ভুলে তাদের চোখ পড়ে যায়, তাহলে আমরা অনেক সময় আসে না, কাউকে একটা চোখ টিপ মারি, ডান চোখ দিয়ে বাম চোখ দিয়ে মুখ একটু বাঁকা করে চোখ টিপ মারি। এইভাবে অনেক দুষ্ট লোক তৈরি হয়ে গেছে, যারা ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে একসময় প্রশান্তি পেতেন, তারা এখন পারলে একটু মুখ ঝামটি দিচ্ছেন, চোখ টিপ মারছেন। অদ্ভুত এই বাঙালির চরিত্র। এটার শেষ পরিণতি কি? কেন এরকম হলো? যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, যারা তাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, উনি যেটা স্বীকার করেছেন যে ছাত্র এবং জনতা তাকে এখানে বসিয়েছেন, তারাই তার নিয়োগকর্তা। কিন্তু আমরা যারা অনেকেই বলার চেষ্টা করছি, না, এর চেয়ে তো বড় নিয়োগকর্তা রয়েছেন পেছনে। হয়তো আমেরিকা, হয়তো পাকিস্তান, হয়তো ভারত, হয়তো আরো অনেক কেউ হতে পারে। এমনও কেউ বলার চেষ্টা করছেন, অনেক জামাতের আলেম ওলামারা বলার চেষ্টা করছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইচ্ছাতে তিনি ক্ষমতায় এসেছেন। আল্লাহ তাকে স্পেশালি সিলেক্ট করেছেন এবং সেই জামাতি আলেম ওলামাদের বক্তব্য অনুযায়ী যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মান্য করা না হয়, তার সঙ্গে নাফরমানি করা হয়, অর্থাৎ তার অবাধ্যতা করা হয়, তাহলে গজব নাজিল হবে, অনেকের ঈমান চলে যাবে। এই ধরনের ফতোয়া যারা দিতেন, এখন খুঁজে দেখেন যে তারা নতুন ফতোয়া বের করার চেষ্টা তদবির করছে। আর অতীতে যে কথাগুলো বলছে তার কাউন্টার কি কথা বলে এটাকে ধামাচাপা দেওয়া যায়, সেই চিন্তাও তারা কিন্তু শুরু করেছেন। এই যে যাকে বলা হয় পরিবর্তন, তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটির নাম যমুনা। বাংলাদেশে যে কটি নদী রয়েছে, সবচেয়ে অদ্ভুত নদী হলো যমুনা। এটি পদ্মার মতো এতটা প্রবাহমান নয়। যমুনার যে রং বৈচিত্র্য এবং এটার যে গতিপথ, এটি পদ্মার মতো নয়, এমনকি মেঘনার মতো নয়। এটি একটা অদ্ভুত নদী। যমুনার একটি অংশ আছে আগ্রার তাজমহলের কাছে। সেই যমুনা আর বাংলাদেশের যমুনা কিন্তু এক নয়, এই দুয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য। আমাদের যে যমুনা, এটি বর্ষাকালে ভয়াল রূপ ধারণ করে, আর শীতকালে এটি মরে একেবারে শুটকি হয়ে যায়, চিনাই যায় না যে এটার নাম যমুনা। তো এই যে যমুনার যে ভবনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এটা কেন জানে যমুনা নদীর চরিত্রের মতো এই ভবনটিরও চরিত্র পাল্টে গেছে। এই ভবনটি তৈরি করা হয়েছিল এরশাদের
ভাইস প্রেসিডেন্ট জনাব মওদুদ আহমেদের জন্য বসবাস করতে পারেননি। মওদুদ আহমেদের কপাল পুড়েছে এবং তিনি এখন মানে এমন ভাবে তার কপাল পুড়েছে যে তিনি ঢাকা শহরের গুলশানে তার একটা বাড়ি ছিল, সেটা হারিয়েছেন। বিএনপিতে তার যে একটা ইমেজ ছিল সেটা হারিয়েছেন। তার স্ত্রী এবছর নমিনেশন চেয়েছিল, সেটা দেওয়া হয়নি। তিনি স্বতন্ত্র ইলেকশন করার চেষ্টা করেছেন। তার স্ত্রী তো জানা তেনা নয়, কবি জসিমউদ্দিনের মেয়ে হাসনা মওদুদ। ওই যমুনার আসর তার উপর পড়েছে। তারপর ওখানে বাসিন্দা হলেন লতিফুর রহমান। সেই লতিফুর রহমান সাহেবের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার কপালে অনেক দুর্ভোগ, অনেক দুর্দশা এসেছে এবং তার এই দুনিয়া থেকে বিদায় ভীষণ রকম কষ্টকর ছিল। তারপরে ওখানে এলেন জনাব ফখরুদ্দিন সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু মানুষ। তিনি ওখানে বসেই 2 বছর বা 2.5 বছর তিনি দেশ চালিয়েছেন। তার জীবনও দুর্বিষহ হয়ে গেছে। এখন আমেরিকাতে থাকেন, মানে একটা আপাতমস্তক ভদ্রলোক মানুষ, অনেকটা হামিদ কারজাই টাইপের মানুষ। তাকে এনে বসানো হয়েছিল, জোর করে ধরে এনে বসানো হয়েছিল। কিন্তু এই মানুষ বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর, তিনি এখানে বসেছেন এবং তিনি ছিলেন হিজ মাস্টার ভয়েস। ক্যান্টনমেন্ট থেকে মঈনুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেবকে যা বলতেন উনি সেটাই লিখে দিতেন, বলে দিতেন। পরবর্তীতে যখন পরাজয় হলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যখন উচ্ছেদ হলো, তখন এই যমুনার যেটা কুফা, সেই কুফাটা আবার তাকে পেয়ে বসলো। এখন পর্যন্ত তিনি আমেরিকাতে থাকেন, কিন্তু কোনো বাঙালি মহলায় যেতে পারেন না, প্রকাশ্য রাস্তায় কোথাও ঘোরাফেরা করতে পারেন না। তার জীবন যৌবন সব হারাম হয়ে গেছে। তিনি বাংলাদেশে আসতে পারেন না। তার আত্মীয় স্বজন কেউ এখন পর্যন্ত বলতে পারে না আমি মঈনুদ্দিনের শ্যালক, আমি মঈনুদ্দিনের দুলাভাই, আমি ফখরুদ্দিনের দুলাভাই। আর মঈনুদ্দিনের অবস্থা আরো খারাপ, মানে জেনারেল মঈনুদ্দিন আহমেদের অবস্থা আরো খারাপ। সেই যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বসবাস করেছেন। এখন প্রথম দিকে খুব আনন্দিত ছিলেন তিনি, কিন্তু এখন যমুনার যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাস ধীরে ধীরে এটিকে বর্ষাকালের প্রমত্তা থেকে এখন শীতকালের শুটকিতে পরিণত করেছে। তার যারা শুভানুধ্যায়ী ছিলেন, মতি ছিলেন, মাহফুজ ছিলেন, বহু মাহফুজ, ছোট মাহফুজ, বড় মাহফুজ, কালো মাহফুজ, সাদা মাহফুজ, লাল মতি, কালো মতি, গোলমতি, তারপর মানে বহু রকম, মানে তার কাছে যারা যারা গিয়েছেন এদের বহু রং বিচিত্র ছিল। বহু মানুষ তার কাছে গিয়েছিল। এখন তারা সবাই তাকে একে ছেড়ে যাচ্ছে, কেউ তার নাম উচ্চারণ করতে চাচ্ছে না। অনেকে তার পরিবর্তে এখন তারেক রহমান সাহেবের গুণগান করছে, বিএনপির গুণগান করছে, আজকে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া হোক, এরকম কথাবার্তা হচ্ছে। এই যে কষ্ট, এই যে বেদনা, এটি কেবলই মাত্র ভুক্তভোগী যারা আছেন তারাই বলতে পারবেন। সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই মানে প্রবীণ বয়সে, প্রান্তিক বয়সে, জীবনের শেষ প্রান্তে, আমি চাই তিনি ভালো থাকুন, নিঃসঙ্গতা কাটিয়ে উঠুন, তার একটি সম্মানজনক পরিবর্তন হোক, ট্রানজিশন হোক, ক্ষমতা হস্তান্তর হোক, এবং তিনি যেন এই বাংলার মাটিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো না হন। তার যে ব্যবসা বাণিজ্য, তার যে এদেশের কন্ট্রিবিউশন, তার গ্রামীণ ব্যাংক, এই বিষয়গুলো নিয়ে যেন তিনি সুস্থ এবং সুস্থিরভাবে থাকতে পারেন। আজকের যে শিরোনামটি মূলত তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, যদিও এই পুরো বক্তব্য তারেক রহমান সাহেবকে নিয়ে আবর্তিত হবে, তবুও তার মধ্যে বাংলাদেশের ইতিহাস থাকবে এবং আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আগামীতে আমরা কি ধরনের বহু রাজনৈতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তের খপ্পরে পড়তে যাচ্ছি, সে বিষয়গুলো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখছি, সেই বিষয়গুলো খোলামেলাভাবে উপস্থাপন করব। আমার বিশ্বাস বিএনপি যারা লোকজন আছেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে বলেন নিজেদের মধ্যে করে, কিন্তু প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকের বলার সুযোগ হয় না। অথবা এই সমাজে অনেক লোক আছেন যারা আমার সাথে যে বিষয়গুলো আছেন তারা খুব ভালোভাবে বুঝেন, কিন্তু তারপরেও হয়তো অনেকের আমার মতো প্ল্যাটফর্ম নেই বা অডিয়েন্স নেই।
তো যে কারণে আমার কাছে মনে হলো যে তারেক রহমান সাহেব, বিএনপি এই মুহূর্তে যেহেতু নির্বাচনে হাওয়া তাদের পক্ষে, আগামীতে যদি কোনো মতে একটা নির্বাচন হয়, একেবারে টেনে টুনে একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল বিএনপির দিকে যাবে, এটা বলতে গেলে একেবারে স্পষ্ট। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা আরো স্পষ্ট। এজন্য যে সকল ধড়িবাজ লোক আছে, ধান্দাবাজ লোক আছে, তারা রীতিমতো বিএনপি এবং তারেক রহমান সাহেবের পক্ষে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। তেল হোক, তাল হোক, মানে যা কিছু আছে সব নিয়ে তারা বিএনপির পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটা কথা জানি আঞ্চলিক ভাষায় যে বেশি ভালো ভালো না। অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত চিন্তা চেতনা, অতিরিক্ত তোয়াজ তদবির সবই বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসে। আবার বিজয়ের ব্যাপারে যখন মানুষ খুব বেশি, যাকে বলা হয়, নিশ্চিত হয়ে যায়, তখন বিজয়টা তার কাছ থেকে দূরে চলে যায়। এটার অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে। আল্লাহ যখন আপনাকে কোনো একটা নিয়ামত দেন, এবং কোনো কারণ ছাড়া আপনাকে একটা নিয়ামত দেন, এবং সেই নিয়ামতের মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা যদি না থাকে, মর্যাদা দিতে যদি ব্যর্থ হন এবং কৃতজ্ঞ না থাকেন, ওয়াম্মা বিনিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, এই নিয়ামত আপনার জন্য লায়াবিলিটিস হয়ে যায়। এখন এই সময়টিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা টু দি পয়েন্টে বলতে পারবেন না যে আমাদের এই কর্মের কারণে জনগণ খুশি হয়ে আমাদেরকে ভোট দেবে, অথবা আমাদের এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়কে সরিয়ে আমাদেরকে আমাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। তাহলে এখন যে পুরো বিষয়টি রয়েছে আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ দয়া করে একটা সুযোগ দিয়েছেন কারোর জন্য, আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে আধ্যাত্মিকতা দরকার, যে ভালো মানুষই দরকার, যে নির্লোভ মন দরকার, সুষ্ঠু চিন্তা দরকার, এগুলো যদি না হয় এই নিয়ামতগুলো বুমেরাং হয়ে যাবে। তো সেই দিক থেকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারেক রহমান সাহেব সহ সবাই, তাদের সবাইকে ভালো চিন্তা করতে হবে। মনের মধ্যে কোনো রকম দুষ্ট চিন্তা রাখা যাবে না, কিংবা যাকে বলা হয় যে ঠিক আছে ক্ষমতায় বসে নেই তখন দেখা যাবে, এটা করব ওটা করব না। অ্যাবসলিউটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে উদারতা দেখিয়েছিলেন, ঠিক সেই উদারতা যদি বিএনপির নেতা এবং কর্মীরা ধারণ না করতে পারেন, তাদের এই বর্তমান যে নিয়ামতটি, এটি বুমেরাং হয়ে যাবে, যেভাবে গত 17 মাসে সমন্বয়কদের, ছাত্রদের, জামাতের অনেক নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এ গেল আধ্যাত্মিকতা বা প্রাকৃতিক। এখন রাজনৈতিক বিষয়গুলো বলি। কঠিন বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির কোনো বন্ধু নেই। এমনকি বিএনপি যাদেরকে জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের কারোর সঙ্গেই বিএনপির দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য বন্ধুত্ব নেই, এবং এদের অনেকের সঙ্গে, জামাতের অনেকের সঙ্গে আওয়ামী লীগের এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা বিএনপির সঙ্গেও তাদের কখনো হয়নি। তো বিএনপির ঘরের মধ্যে বোঝার চেষ্টা করুন কারা আছে। 2 নম্বর হলো যে সকল নেতা এবং কর্মী তারা গত 15 বছরে মজলুম ছিলেন, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, এটা হলো তাদের প্রধান পরিচয়। কিন্তু সততা, শিক্ষা, দীক্ষা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, যোগ্যতা, কোনো একটা বিষয় দলকে এবং দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন বা পার্লামেন্টে তুলে ধরবেন, জাতির কাছে উদাহরণ হিসেবে তুলে ধরবেন, বুকে হাত দিয়ে বলুন তো কোন মানুষটি সম্পর্কে জনাব তারেক রহমান শতভাগ বিশ্বাস স্থাপন করতে পারছেন বা শ্রদ্ধা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে, দেশে আসার পরে কিংবা দেশে আসার আগে। কাজেই
দলের ভেতরে, দলের বাইরে বিএনপি বন্ধুহীন। একমাত্র আল্লাহ ছাড়া আর বিএনপির যারা নেতাকর্মী তাদের মন, মস্তিষ্ক, জ্ঞান, গরিমা, বুদ্ধি এবং নিজের শরীরটি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তো এই সময়টিতে যত বেশি নড়াচড়া হবে, এটা অনেকটা বালুর বাঁধের মতো বা চোরাবালির মতো, ততই বেশি সেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির অঙ্গনে। নির্বাচন খুব সন্নিকটে, কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই, শত্রুতাও দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে বিএনপিকে এবং জনাব তারেক রহমান সাহেবকে ভীষণ রকম ভোগাবে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করুন না কেন, তারেক রহমান সাহেবকে চিন্তা, চেতনায়, কর্মে 100% সৎ হতে হবে, কমিটেড হতে হবে এবং কোনো অবস্থাতেই 19-20 করা যাবে না এবং কোনো অ্যাটিটিউডে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পরিষদবর্গ আছে তারা নিজেদেরকে ইনফেরিয়ার মনে না করেন, কোনো কারণে তারেক রহমান সাহেবের উপর থেকে মুখ উঠিয়ে নেন, মুখ ঘুরিয়ে নেন, সমর্থন প্রত্যাহার করেন কিংবা নেতিবাচক আচরণ করে জামাতের দিকে ফিরে যান, এরকম একটা সিঙ্গেল ডট থাকা যাবে না। আরেকটি বিষয় সেটা হলো যে এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে জনাব তারেক রহমান সাহেবের, সেই সম্পর্কটি নিয়েও একদম নড়াচড়া করা যাবে না। এখানে শুধুমাত্র তার যে কমিটমেন্ট যাদের সাথে রয়েছে সেই কমিটমেন্টের ব্যাপারে তাকে শতভাগ সৎ থাকতে হবে, মনে এবং মস্তিষ্কে, আচরণে কোনো কিছু দেখার দরকার নাই। এখন যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য সব মানুষ ছুটছে এবং তাকে যেভাবে সুপ্রিয়ার বা সুপ্রিম কমান্ডার বানানোর জন্য যে লোকজন চেষ্টা করছে, এতে করে তারেক রহমান সাহেবের যারা বন্ধু, যারা তাকে আহ্বান করে বাংলাদেশে যারা লোকজন তাকে এনেছেন, ভরসা দিয়েছেন, স্পষ্টতই তাদের একটা বিরাট অংশ নিজেদেরকে ইনফেরিয়ার মনে করছেন। সামনের দিনগুলোতে এটাকে কাটিয়ে উঠতে হবে এবং জনগণের প্রতি নির্ভর করতে হবে এবং তাতে যা হয় তাই হবে। কিন্তু কোনো অবস্থাতেই যারা তাকে আহ্বান করে এনেছেন, যাদের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে, তাদের মনে ন্যূনতম সন্দেহ তৈরি করা যাবে না। থার্ড যে বিষয়টি সবচেয়ে মারাত্মক, এখানে আপনি দেখুন যে ক্ষণে ক্ষণে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে সম্পর্ক, সেই সম্পর্কটি যাকে বলা হয় খারাপ হচ্ছে, আবার ভালো হচ্ছে। তো এক্ষেত্রে আমি জানি না যে বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসি, যার প্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই পলিসির যারা কুশীলব তারা এই মুহূর্তে কি করছেন, কি ভাবছেন, এই ডিপ স্টেট পলিসির যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কি ডোনাল্ড ট্রাম্পের আসলে সম্পর্ক আছে কিনা, বা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে পরিবেশ, পরিস্থিতি, রাজনীতি, এটি কি সরাসরি নিজে হ্যান্ডেল করতে চাচ্ছেন, নাকি ডিপ স্টেট থিওরির মাধ্যমে পরিচালনা করতে চাচ্ছেন, নাকি তার যে পূর্বসূরি জো বাইডেন সরকার বা ওবামা সরকার তাদের মতো করে ভারতের দিল্লির চোখ দিয়ে দেখতে চাচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবকে খুব সতর্কভাবে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এখানে দিল্লির সাথে তার যে সম্পর্কটি, যেটা নিয়ে খুব বদনাম হচ্ছে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পর্কটি নিয়ে যে সকল কানাঘষা হচ্ছে, এই ব্যাপারে ন্যূনতম নড়াচড়া করা যাবে না, কোনো রকম নড়াচড়া করা যাবে না, কোনো রকম প্রতিক্রিয়া দেখানো যাবে না। কারণ কি? এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্প একবার দিল্লির দিকে ঝুঁকছেন, এত আনপ্রেডিক্টেবল, একটু পরে আবার মোদিকে আক্রমণ করতে চাচ্ছেন এবং সেই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর তার অহংকার এতটা বেড়ে গেছে, সে এখন ডেনমার্কের যে ভূমি গ্রিনল্যান্ড এটা অধিকার করতে চাচ্ছেন। সে এখন ন্যাটো থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছেন, সে কানাডা দখল করতে চাচ্ছে, মেক্সিকো দখল করতে চাচ্ছে, তারপর কলম্বিয়া দখল করতে চাচ্ছে, কিউবা দখল করতে চাচ্ছে,
ভারতকে খোঁটা দিচ্ছে এবং নরেন্দ্র মোদীকে তার সে শায়েস্তা করতে চাচ্ছে। তো কাজেই এখানে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে, ডিপ স্টেটের সাথে, আমেরিকার সাথে তারেক রহমান সাহেবের কোনো সমঝোতা থাকে, সম্পর্ক থাকে এবং এটা দিল্লি টের পায়, দিল্লি মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে। আবার দিল্লির সঙ্গে যদি তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ থাকে, এটা যদি আমেরিকা টের পায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে আপনি বুঝতে পারেন। ফলে এখানেও তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে, বুদ্ধি নিয়ে, মেধা নিয়ে পুরো পরিস্থিতি তাকে মূল্যায়ন করতে হবে, তারপর নড়াচড়া করতে হবে। এবং এখন যেটা ডেইলি স্টারের যে সম্পাদক যে কথাগুলো বলছেন, যে মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা, বেঁচে থাকাটাই তো এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে। তারেক রহমান সাহেব এবং বিএনপির এখন যে অবস্থা, বাইরে থেকে আপনারা দেখছেন ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা একটা সাইড। কিন্তু ডার্ক সাইডটা হলো যে অসংখ্য ঝুঁকি, একেবারে ঝড়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে গ্রাস করার জন্য চারিদিকে যেভাবে ওত পেতে আছে, পান থেকে চুন খসলেই পুরো দল এবং এই দলের অসংখ্য নেতাকর্মী রীতিমতো কৃষ্ণ গহ্বর, যেটিকে আমরা বলি ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। সেক্ষেত্রে নির্বাচন, তারপরে জয়লাভ করা, তারপরে প্রধানমন্ত্রী হওয়া, এই জিনিসগুলো সেকেন্ডারি হয়ে যাবে। প্রথম সমস্যা হবে প্রাণ বাঁচানো এবং অস্তিত্ব রক্ষা করা। এবং আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু ছিল সেটাও এখন এই যে নতুন যে একটা ঝুঁকির মধ্যে পড়েছে, সেই ঝুঁকির কারণে সেটি আরো ভয়ঙ্কর হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই বিশ্বাসও করা যাচ্ছে না, অবিশ্বাসও করা যাচ্ছে না, অ্যাভয়েডও করা যাচ্ছে না, ধারণও করা যাচ্ছে না। এবং প্রধান দল হিসেবে তাকে এই জিনিসগুলো করতে হবে। এবং আমেরিকানরা এতটা কান কথা শুনে অবাক হয়ে যাবেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই বাংলাদেশে দেখা গেল যে ওই যে ভাইরাল সিদ্দিক আছে, এখন ভাইরাল সিদ্দিকের সঙ্গে যদি আমেরিকার কোনো সিআইএর কর্মকর্তার সম্পর্ক থাকে এবং এরা এই ভাইরাল সিদ্দিকের কথা সুন্দরভাবে লিখে রিপোর্ট করে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেবে এবং ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এই হলো আমেরিকার, আমরা বাইরে থেকে যত তাকে সিস্টেমেটিক মনে করি, এটা ক্ষেত্র বিশেষে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সকল এজেন্সির মাধ্যমে কথা বলে, যে সমস্ত লোকজনের মাধ্যমে কথা বলে, তাদের যে সকল এজেন্ট রয়েছে, দালাল রয়েছে, ফড়িয়া রয়েছে, তাদের নীতি নৈতিকতার মান এতটা নিচু পর্যায়ের, এবং সেই সকল লোকের উপর নির্ভর করে আমেরিকা এই পৃথিবীতে যে অশান্তি করেছে যাবৎকালে, এবং তারা নিজেদের অর্থ যত নষ্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশ রাষ্ট্র করেনি। একটা রাষ্ট্র কেবল নিজেদের দেশের জনগণের কাছে $13 ট্রিলিয়ন দেনা আছে। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 1 বিলিয়নে 12,000 কোটি টাকা। তো 12,000 কোটি টাকা 1 বিলিয়ন, এইরকম আপনি যদি 12,000 কোটি টাকাকে 1000 দিয়ে গুণ করেন, তারপরে আবার সেটাকে 13 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর ফেটে যাবে। এই পরিমাণ দেনা তারা এখন আছে, এবং এই দেনার এগেনস্টে তাদের কোনো সিকিউরিটি নেই, শুধু ডলার। এটা একটা কাগজ, ডলার তারা ছাপায় ইচ্ছা মতো, এটার বিপরীতে তাদের কোনো রকম বন্ড নেই, শুধু বিশ্বাসের উপরে। পুরো পৃথিবী, আমেরিকার পতন, তারা এখন যেভাবে পৃথিবী চালাচ্ছে, তাদের পতন মানে সারা পৃথিবীর পতন। তো এই যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তারা উঠে এসেছে, তারপর দক্ষিণ আমেরিকাতে তারা নতুন করে সাম্রাজ্যবাদী নীতি চালু করেছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা নতুন করে মনোনিবেশ করেছে মায়ানমার এবং বাংলাদেশের দিকে। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন বা আগামীর প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে এই আমেরিকার ডিপ স্টেট পলিসি, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যে পররাষ্ট্রনীতির সম্পর্কে কারো কথাই নয়, নিজে পড়াশোনা করে তাকে দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে।
এবং হি হ্যাজ টু মেক এ হিউজ কোশ্চেন অ্যাবাউট আমেরিকান পলিসি। যখন তার মনে অনেক প্রশ্ন আসবে, তিনি অনেক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি ওটা কি, ঠিক সেই সময়টাতে মনে হবে যে তিনি সঠিক পথে আছেন। কিন্তু আমি 1 ঘন্টা বুঝিয়ে আসলাম, আর একজন 1 ঘন্টা বুঝে আসলো, তার কাছে এটার 2 পয়সার মূল্য থাকবে না এবং তার ব্রেন এটা ধারণ করতে পারবে না। কিন্তু তুমি যদি নিজে সেই বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং এইগুলো এই মুহূর্তে গত সেই শেখ হাসিনার সেই 2019 সন থেকে তার জীবনকে কিভাবে তছনছ করে দিয়েছে ভারত এবং আমেরিকা, এই বিষয়গুলো যে আরো 3 গুণ মারাত্মক হয়ে জনাব তারেক রহমান সাহেবের উপর ধেয়ে আসছে, বা মানে তার দিকে ধেয়ে আসছে, এটা তিনি বুঝে যদি নিজের জন্য, দলের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, তিনি উপকৃত হবেন, দল উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে